আপনার নাম আর পরিচয়টা যদি বলেন। আমার নাম মোহাম্মদ জাভেদ ইকবাল লিওন এবং আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। জাভেদ সাহেব, আপনারা তো সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য লড়াই করেছেন, কিন্তু প্রতিবন্ধী জনগোষ্ঠী তারা বরাবরই নানা ধরনের বৈষম্যের শিকার। এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর এই বৈষম্য দূর করার ক্ষেত্রে কি করণীয়, তাদের জন্য আপনার কি প্রত্যাশা এবং তাদের ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য আপনার কি পরামর্শ? প্রতিবন্ধী তো আমরা অনেক কিছুই বুঝি, তো আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে এটা চিন্তা করি যে আমিও একজন প্রতিবন্ধী সেই হিসাবে দেখি, তাহলে আমি চাবো যে আসলে আমরা যারা প্রতিবন্ধী তারা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমাদের সুচিকিৎসা বা সরকার থেকে একটা পুনর্বাসন, এটার জন্য কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে। আমাদের কথা অনেকে চিন্তা করে না, অনেকে মনে করে আমরা প্রতিবন্ধী মানে আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা আসলে অন্যভাবে আগে দেখতাম প্রতিবন্ধী, যেহেতু আমি এখন এই বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমিও এখন প্রতিবন্ধী কোটায় পড়ে গেছি যে আমি চলতে পারি না, তার মানে আমিও নিজেকে বলতে পারি আমি একজন প্রতিবন্ধী। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি সরকারের কাছে কিছু বলতে চাই, আমাদের আসলে সর্বোপরি আমাদের প্রধান যে কাজটা দরকার সেটা হলো আমাদের একটা পুনর্বাসনের প্রয়োজন। আমাদের কিছু এমন জায়গা করে দেওয়া উচিত যেখানে আমরা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সহিত আমরা কাজ করে যেতে পারি, এবং এই বৈষম্যটা থাকা উচিত না যে একজন সাধারণ মানুষ যে হাঁটতে পারে, চলতে পারে, যে কথা বলতে পারে, এবং যে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তার সাথে তার কোনো পার্থক্য যাতে আমরা না গড়ি আর কি। এটাই আমাদের কাম্য থাকবে সরকারের কাছে, এমন কিছু ফিল্ড তৈরি করা যেখানে আসলে যারা প্রতিবন্ধী তারা সেখানে যায়, তাদের নিজস্ব যে প্রতিভাগুলো আছে সেগুলো যাতে বিকশিত করতে পারে, এটাই সরকারের কাছে প্রত্যাশা। আর বর্তমানে আমরা যারা বৈষম্যের ছাত্র আন্দোলনে আহত হয়েছে, আমার অনেক ভাই যারা পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে চোখ হারিয়েছে, তারাও কিন্তু এই বৈষম্যদী এই ছাত্র আন্দোলনের কারণে তারাও এখন প্রতিবন্ধী কোটায় পড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা এখন পর্যন্ত যে এই 3 থেকে 3.5 মাস চলে গিয়েছে আমাদের জীবন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সরকারের কাছ থেকে এখনও সেরকম কোনো পদক্ষেপ পাইনি। একটা মুমূর্ষ জায়গায় পড়ে যাচ্ছি বা আমরা একটা মুমূর্ষ এনভায়রনমেন্টের মধ্যে পড়ে যাচ্ছি। সেখান থেকে আমরা আমাদের সামনে অদূর ভবিষ্যতে আমরা কি করতে পারি, কিভাবে আগাবো, সেই পরিকল্পনা কিন্তু এখনও আমাদের সরকার দিচ্ছে না। আমরা বারবার তাদের কাছে বলছি আমাদের কি করা উচিত না করা উচিত, কিন্তু আমাদের সাথে তারা কোঅপারেট করছে না। তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা বর্তমানে এখন 3 মাস হয়েছে এই অবস্থায়, কিন্তু যারা অনেক বছর ধরে এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাহলে তারা কী রকম বৈষম্যের শিকার হয়, আমি এই 3 মাসে আমি এটাই উপলব্ধি করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা তো আসলে সবসময় প্রতিবন্ধীদের সাথে ওঠা বসা করি না, কিন্তু এই বিগত 2 মাসে সিআরপিতে আসার পরে আমার যেটুকু উপলব্ধি হয়েছে, আমরা দেখি যখন আমরা থেরাপি নিতে যাই বা বাইরে যাই, বেড়াতে যাই, তখন দেখি অনেক ছাত্র, অনেক প্রতিবন্ধী আছে যারা অনেক কষ্ট করে চলছে, হাঁটতে পারে না বা কেউ কথা বলতে পারে না, ঠিক আছে। তো তাদের যে একটা ভালো ভবিষ্যৎ আমরা আশা করতে পারি, সেটা কার মাধ্যমে আশা করতে পারি, সেটাই এখন আমাদের মনে প্রশ্ন এসে গেছে যে তারাও তো অনেক বছর ধরে বা অনেক সময় ধরে এরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তাহলে কি আমাদের জীবনটা কি শেষ পর্যন্ত ওইরকম হবে? কোনো একটা সিআরপি সেন্টারে বা কোনো একটা প্রক্ষাগ্রস্ত সেন্টারে আমাদেরকে এইভাবে ঠাঁই হবে? আমরা কেউ একজন আমাকে পিছন থেকে ঠেলবে, আমি কারো সহায়তায় আমার পরবর্তী জীবনটা শেষ করব, এই চিন্তাগুলো এখন আমাদের বর্তমানে আসে। তো প্রতিবন্ধীদের যদি আমি বৈষম্যের কথা বলতে চাই, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে তারা, আমরা যেহেতু এই 3 মাসে হয়েছে, তাহলে তারা আরও অনেক বছর ধরে কীরকম বৈষম্যের শিকার হয়েছে, কতটা প্রতিবন্ধকতা তারা সৃষ্টি হয়েছে এবং তারা এই সমস্যায় পড়েছে, এখন সেটা আমরা উপলব্ধি করতে পারছি। সেক্ষেত্রে এই বৈষম্যটা দূর করার জন্য আপনি সরকারকে কি পরামর্শ দেবেন? আসলে সরকারের এইসব জায়গায় যারা এসব নিয়ে কাজ করে, যেসব প্রতিষ্ঠান, যেসব অর্গানাইজেশন, এসব জায়গায় সরকারের ফোকাসটা বেশি হওয়া উচিত। যেমন আমি বলি, আমরা জুলাই আগস্টে যারা আহত হয়েছি, যারা বিভিন্নভাবে এখন অঙ্গ হারিয়েছি, এখন পর্যন্ত আমাদের দিকে, যেহেতু আমরা একটা দেশ স্বাধীন করার মতো হয়ে গেছি, অনেকে বলে আমরা বীর মুক্তিযোদ্ধা, যেহেতু অনেকে আমরা 1971-এর মুক্তিযোদ্ধা দেখিনি, অনেকে বলে 24 আরেকটা মুক্তিযোদ্ধা দেখি। যদি 24-এর মুক্তিযোদ্ধাদের সম্মান আপনারা এইভাবে দেন বাংলাদেশে এই সময়ে, এই প্রজন্মে, তাহলে তো আমরা মনে করব যে তাহলে 1971 সালে যারা যুদ্ধ করেছিল কোনো কিছু নাই থেকে, তাহলে তারা কীরকম বৈষম্যের শিকার হয়েছে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের জন্য একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়নি যে আমরা এই জীবন থেকে সামনে কোন দিকে যাব, সরকার আমাদের কোন দিকে নিয়ে যাবে, আমাদের জন্য সরকারকে আদৌ কোনো চিন্তা আছে কি না, আমাদের পরবর্তী পুনর্বাসন আমরা কিভাবে করব, আমাদের আর্থিক কোনো সহায়তার প্রয়োজন কিনা, এই কথাগুলো নিয়ে কেউ আমাদের কাছে আসে না, কেউ বলে না। কিছু নিউজ মিডিয়া আসে, তারা নিউজ করে যায়, কিন্তু আসল জায়গাটায় তারা কখনো ধরে আসে না। এই যে আমরা 2 মাস ধরে সিআরপিতে আছি,
অনেকে আরও একটু সময় আছে, আমরা দেখছি যে তারা আমাদের জন্য চেষ্টা করছে আমাদেরকে ভালো কিছু প্রোভাইড করা, বাট তারা এক জায়গায় আটকে যায়, তারা সরকারিভাবে কোনো সহায়তা এখনও পায়নি, যেটা আমরা জানি। হয়তোবা তারা আমাদের জন্য যে এফোর্টটা দিচ্ছে, হয়তোবা সরকার যদি তাদেরকে আরেকটু সহায়তা করতো তাহলে আমাদের জন্য তারা আরও ভালো কিছু ব্যবস্থা করতে পারত, আমি এটা মনে করি। তাহলে সরকারের এখানে দৃষ্টিগত করা উচিত। এটাও তো একটা হসপিটালের মতো, যেহেতু আমাদের এখানে প্রায় 90 থেকে 100 জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তি আছে, একজন তো সরকারের পক্ষ থেকে এখানে আসা উচিত, আমাদের দেখা উচিত, আমাদের কথা শোনা উচিত, আমাদের কি চাওয়া পাওয়া আছে সেগুলো একটু মডিফাই করা উচিত। কিন্তু এখন পর্যন্ত আমরা না তো কোনো উপদেষ্টাকে পেয়েছি, না তো কাউকে পেয়েছি, না তো স্বাস্থ্য বিষয়, না কি প্রধান উপদেষ্টা, যাকে পেয়েছি সমন্বয়ক। এখন তো সমন্বয়কের কথা শোনার মতো আমাদের এখন সময় না। আমাদের সাথে কথা বলবে এখন উপদেষ্টারা, আমাদের জন্য তারা যেটা চিন্তা করছে সেটা আমাদেরকে বলবে, ইমপ্লিমেন্ট করবে, এটা তারা করছে না। তো আমার কাছে সরকারি এতটুকুই চাওয়া যে আমাদের নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমরা আমাদের জীবন থেকে কয়েকটা মাস হারিয়ে গেছি, আরও কিছু মাস হারিয়ে যেতে পারে। আমরা যাতে আমাদের মনোবলটা একটু ভালো রাখতে পারি, কায়েম রাখতে পারি, আমাদেরকে একটা আশ্বাস দেন। ঠিক আছে, আপনারা পরে করেন, সমস্যা নাই, বাট আমাদের একটু আশ্বাস দেন, আমাদের মন থেকে সেই দিকটা দিকে নিয়ে যান যে হ্যাঁ, আমরা এই জীবন থেকে সামনে যখন যাব আমাদের জন্য বেটার কিছু অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে। এই চিন্তাটুকু বা এই সাহসটুকু যদি আমাদেরকে দেয়, আমরা আলহামদুলিল্লাহ অনেকে ভালো হয়ে যাব। কিন্তু আমরা এখন সবাই এই মেন্টালিটিতে আছি যে আসলে এই জীবনের পরে আমাদের জীবনটা আসলে কোথায় যা দাঁড়াবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলেছি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে জাভেদ সাহেব।